হুকুমতদাতাদের কথায় যেখানে সবকিছু হয়, সেখানে কেউই দেখতে পায় না এই অদৃশ্য হুকুমতদাতাদের, যাদের ইশারায় পুরো দেশের অনেক কিছুই পরিচালিত হয়, অথচ তারা সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এইরকমই একটি গল্প নিয়ে গোলাম মামুন ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাহলে চলো বন্ধুরা, এই সিরিজটির স্টোরিটি খুব সংক্ষেপেই আমরা জেনে নিই। আর এইরকমই ক্রাইম, সাসপেন্স, হরর, থ্রিলার সিরিজ বা সিনেমার এক্সপ্লেনেশন যদি তোমরা দেখতে চাও, তবে অবশ্যই আই বাটনে চেক করে নিতে পারো। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, গল্পটি স্টার্ট করি। পুলিশ অফিসার সাকিব আর তানিয়ার একমাত্র মেয়ে মেঝেতে খেলা করছে। এখন সে খুবই বাচ্চা। সেই বাচ্চা মেয়েটির মা তানিয়া মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, আর বাচ্চাটি কিছুই বুঝতে পারছে না। তানিয়ার ফোনে কেউ কল করেছে। তখন বাচ্চা মেয়েটি সেই ফোনটা ধরলো। ওই প্রান্ত থেকে কেউ বলল, তোমার মাকে ফোনটা দাও, তোমার মায়ের সাথে কথা বলবো। মেয়েটি বলল, মা ফ্লোরে ঘুমোচ্ছে, অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু এখনো উঠছে না। এই ঘটনাটির 10 ঘন্টার আগের ঘটনা আমরা একটু জেনে নিই। পুলিশ অফিসার গোলাম মামুন রাত্রে কোনো একটি ঘরে যাচ্ছিল। সেই সময় ফোনে তার মেসেজ এলো, বি কেয়ারফুল। এই মেসেজগুলো করছে মামুন সেটা জানে না। সেই ঘরটিতে গিয়ে মামুন দেখলো ঘরের দরজাটি খোলা। ভিতরে ঢুকতেই কতগুলি লোক তার উপর অ্যাটাক করলো। মামুনের গলায় অতর্কিতে ইনজেকশনে অ্যানাস্থেটিক পুশ করে তাকে অজ্ঞান করে ফেললো। পরদিন আমরা দেখি সেই বাড়িটিতে, মানে পুলিশ অফিসার সাকিবের বাড়িতে পুলিশ এসেছে। বাচ্চাটিকে তার আত্মীয়রা নিয়ে গেল। এখানে যে পুলিশ অফিসার কেসটি তদন্ত করছে তার নাম রবিন। মামুনের যখন জ্ঞান ফিরল, সে দেখলো রাস্তার ধারে তাকে ফেলে রাখা হয়েছে। কোনোভাবে উঠে মামুন নিজের মোবাইল থেকে প্রথমে সাকিবের ফোনে, পরে তাকে না পেয়ে তানিয়ার ফোনে ফোন করে। রবিন রিসিভ করলো ফোনটি এবং তাড়াতাড়ি ইন্সপেক্টর মামুনকে এই ফ্ল্যাটে চলে আসতে বলল। রবিন বলে, মামুন নিশ্চয়ই কিছু জানে। অন্যদিকে আরো একটা বিল্ডিং এর নিচে একটা মানুষের মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তদন্তে গেছে পুলিশ অফিসার রাহি। আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে জানা গেল যে কাল রাত্রে ইন্সপেক্টর গোলাম মামুন এই বিল্ডিং এর নিচে এসেছিল এবং এই ফ্ল্যাটেরই একটা ঘরে তাকে ঢুকতে দেখা গেছিল। এই মৃত ব্যক্তিটির ঘাড়ে আঙ্গুলের ছাপ রয়েছে। ফরেন্সিকের লোক এলে রাহি তাদের বলল যে ক্রিমিনাল রেকর্ডের সাথে আমাদের অফিসের লোকদের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করে দেখবে। ওদিকে তানিয়ার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করেও অফিসার রবিন জানতে পারলো যে এখানে ইন্সপেক্টর মামুন প্রায়ই যাওয়া আসা করত। তানিয়ার হাজবেন্ড সাকিবেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অফিসার মামুন সে বাড়িতে এসেই জানতে পারলো যে তানিয়া মার্ডার হয়ে গেছে, আর রবিন তাকেই সন্দেহ করছে। রবিন মামুনকে নিয়ে গেল পুলিশ হেডকোয়ার্টারে। সেখানে মামুন বলল, কাল রাত্রে সাকিব আমাকে তার বাড়ি যেতে বলেছিল একটা জরুরি কাজে। রাত 9টা, 9:30টার সময় একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল এসেছিল। সে বলেছিল সাকিব নাকি আমাকে জিগাতলার একটা বাড়িতে যেতে বলেছে। সেখানে গেলে আমার উপর অ্যাটাক হয়। কিন্তু মামুনের কথা কেউই বিশ্বাস করতে চাইল না। চিফ বললেন, তুমি হচ্ছে আমাদের প্রাইম সাসপেক্ট। আর রবিন বলল যে একটা সোনা চোরাচালানকারীদের সঙ্গে নাকি তোমার গোপন সম্পর্ক রয়েছে, তার জন্যই তোমার মোবাইলে 50 লাখ টাকা ঢুকেছে। আর তানিয়ার সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল, সেটা জেনে গিয়েছিল সাকিব, সেই কারণেই তুমি খুনটা করেছো। রাহি বলল, ওই মৃত ব্যক্তিটির ঘাড়ে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার সাথে গোলাম মামুনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। গোলাম মামুন বলল যে স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এইসবের বিন্দু বিসর্গও কিছু বুঝতে পারছি না। তবুও তার কথা না শুনে তাকে গ্রেপ্তার করা হলো। মামুনের সবকিছু বাজেয়াপ্ত করা হলো, মোবাইল, গাড়ির চাবি, কিন্তু তার আইডি কার্ডটা পাওয়া গেল না। ওদিকে একটা কুকুরে কিছু একটা দেখেছে। সেখানে গিয়ে পুলিশ একটা গাড়ির ভিতর সাকিবের মৃতদেহ পায়, আর তার মৃতদেহের মধ্যে ছিল মামুনের আইডি কার্ডটা। এই ঘটনার কিছুদিন আগে মামুনের দুলাভাইয়েরও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। একটা জায়গায় রেড করতে গিয়ে কতগুলো লোক তার দুলাভাইয়ের কানের কাছে বন্দুক রেখে মামুনকে গান ডাউন করতে বলেছিল। মামুন সেই মতো বন্দুক নিচে রাখলেও
ওই লোকগুলি মামুনের দুলাভাইকে ভাইকে মেরে ফেলেছিল। মামুন বলল, কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না রাহি? আমাকে কেউ ফাঁসাতে চাইছে, কেউ চাচ্ছে তোমরা আমাকে নিয়ে ব্যস্ত থাকো আর অন্যদিকে ইনভেস্টিগেট না করো। তানিয়া কি নিয়ে ইনভেস্টিগেট করতে চাইছিল, সাকিব কি ক্লু পেয়েছিল, সেগুলো জানার চেষ্টা করো। মার্ডারার তাদের মধ্যেই কেউ, আমি না। আমার দুলাভাইয়ের মার্ডারের সাথে কোনো না কোনোভাবে এটা কানেক্টেড। চিফ সব অফিসারদের ডেকে এই বিষয়টা গোপন রাখতে বললেন মিডিয়া থেকে। এবার মামুনকে পিছনের রাস্তা দিয়ে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো, কেননা সামনের রাস্তায় মিডিয়ার লোক ভিড় করে রয়েছে। মামুন কোর্ট চত্বরে দেখতে পেল সেই লোকটাকে, যেই লোকটা মামুনকে সেদিন অ্যানাস্থেটিক দিয়েছিল। তার নাম কোরামিন। মামুন দেখলো কোরামিনের সাথে রবিন কি একটা বিষয়ে কথা বলছিল। মামুন মনে মনে ভাবলো নিশ্চয়ই ডিপার্টমেন্টের কেউ এই চক্রের সাথে জড়িত আছে। তাই মামুন হঠাৎ তার বুকে ব্যথার অভিনয় করলো, কারণ তাকে পালাতে হবে। কে তাকে ফাঁসাতে চাইছে তাকে জানতেই হবে। এত বছরের অনেস্ট সার্ভিস লাইফে সে কিছুতেই দাগ লাগতে দেবে না। মামুন অসুস্থ বোধ করছে দেখে রাহি তাকে একটা ঘরে নিয়ে যায়, কিন্তু হঠাৎ মামুন তাকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে পালানোর সময় দেখতে পেল সেই কোরামিন তার দিকে বন্দুক তাক করে গুলি করছে। মামুন কোনো রকমে সেখান থেকে বেঁচে পালিয়ে গেল। হেডকোয়ার্টারের চিফ মিডিয়ার কাছে তাড়াতাড়ি এই ঘটনাটার নিষ্পত্তি হবে বলে জানিয়ে এসে নিজের অফিসারদের উপর প্রচন্ড রাগারাগি করছিলেন। অতগুলো পুলিশের সামনে থেকে একজন আসামি কি করে পালাতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব মামুনকে ধরে আনতে নির্দেশ দেন তিনি। অন্যধারে মামুন একটা হুডি পরে সকলের চোখের আড়াল করে একটা জায়গা থেকে লুকিয়ে ফোন করে তার আপাকে, সবাই ভালো আছে কিনা সেই খবরটা নেবার জন্য। এরপর মামুন ব্যাংকে ফোন করলো, কে তার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করেছে সেটা জানার জন্য। ব্যাংক কর্মচারীদের হাবভাব দেখে মনে হলো যে এই চক্রান্তের সাথে তারাও জড়িত। তারা মামুনকে একবার ব্যাংকে আসতে বলল। মামুন একটা গাছের আড়াল থেকে দেখলো সে ব্যাংকে কোরামিন এবং তার লোকজনেরা এলো, তাই মামুন আর ব্যাংকে গেল না। অন্যদিকে রবিন মামুনের মোবাইল ট্র্যাক করে সেই জায়গায় পৌঁছে মামুনের পিছু নিল, কিন্তু তাও মামুনকে ধরতে পারল না। সেখান থেকে মামুন পালিয়ে গেল টুরিস্ট পুলিশ অফিসার মিলনের কাছে। তাকে বলল যে তাই দুলাভাই যে মারা যাওয়ার আগে কিডন্যাপিং কেসটা নিয়ে তদন্ত করছিল, তার সেই ফাইলটা তাকে কোর্টের থেকে একটু এনে দিতে। কোর্টে ফাইলটা আনতে গিয়ে সব ঘটনাটা জানতে পারলো মিলন। তাও ফাইলটা নিয়ে রাস্তায় দাঁড়ালো মিলন। মামুন একটা গাড়ি নিয়ে এসে তাকে উঠতে বলল সেখানে, আর তার মোবাইলটা সুইচ অফ করতে বলল। এরপর তারা একটা গোডাউনে গেল। মিলন কি হয়েছে জানতে চাইলে মামুন বলল তার দুলাভাইকে কেউ মার্ডার করেছিল, আর এই কেসের সাথে কোনো না কোনো ভাবে তার দুলাভাইয়ের সম্পর্ক আছে। তখন সেখানে এসে পড়ল রাহি। মামুন তাকে অনেক রিকোয়েস্ট করে রাহির কাছ থেকে 2 দিন সময় চাইল। রাহি বলল যে ঠিক আছে, তবে আমি থাকবো আপনার সাথে সব সময়। ফাইলটা দেখে আবার কোরামিনের নাম পেল সেখানে। এরপর মামুন বলল আমাকে কে টাকা পাঠিয়েছে সেটা জানতে হবে। এরপর রাহি গেল সেই ব্যাংকে আর মামুনের ব্যাংকের যাবতীয় ডকুমেন্টস নিয়ে এলো। রাহি বলল টাকাটা এসেছে পানামা থেকে, কোনো একজন হেনরিক্স পাঠিয়েছে। চেনেন আপনি? মামুন বলল না। মামুন বলল 20/22 তেস্তরি বাজার, জয়নাল রফিদের অফিস। এই লোকটিকে আমাদের খুঁজে বের করতে হবে। এই লোকটির মেয়ের কিডন্যাপিং এর ব্যাপারেই আমার দুলাভাই তদন্ত করছিল। এই অফিসের খোঁজ করতে গিয়ে মামুন জানতে পারলো যে অফিসটা আজ আর নেই, উঠে গেছে। একজন বললেন ওই লোকের কোনো ঠিকানা নেই, কখন অফিস দেয় আবার কখন বন্ধ করে দেয়। তবে ওর একটা মেয়ে আছে, আমার ভাইজির সাথে ভার্সিটিতে পড়ে, তার ঠিকানা দিতে পারি। সেই ঠিকানা নিয়ে মামুন যায় ভার্সিটিতে। মেয়েটির নাম নবিলা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে কিছুই বলতে চাইল না। তখন তাকে অজ্ঞান করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলো। এরপর মুখে হাতে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরলে লবিনা বলল যে আপনারা কি সত্যিকারের পুলিশ নাকি আগের বারের মতোই ফেক? এবারেও কি আমাকে ফেক ভাবে কিডন্যাপ করা হয়েছে? কিডন্যাপের ব্যাপারটা ফেক ছিল। আমার বাবা একজন আঙ্কেলের সাথে আমাকে কিছুদিনের জন্য বাইরে পাঠিয়েছিল, বলেছিল কিছুদিন ওখানেই থাকতে।
আমার বাবা খুবই খারাপ মানুষ, উনি অনেক ক্রিমিনালিটি করেন, অনেক খারাপ কাজ করেন, ওনার সাথে আমার বা আমার মায়ের কোনো সম্পর্কই নেই। শুনেছি উনি দেশের বাইরে চলে গেছে, কিন্তু কখনো দেশে এলে দেশের একটা শাপলা জুয়েলার্স বলে ওনার দোকান রয়েছে, মাঝের মধ্যে সেখানে আছে। ওনার অনেকগুলো নাম, কোথাও জয়নাল, কোথাও শিকদার, কিন্তু ওনার আসল নাম হলো হুকুমত চৌধুরী। সেই শাপলা জুয়েলার্সে গিয়ে মামুন দেখলো যে লোকটিকে ওরা খুঁজছে, সেই কোরামিন মেরে ফেলেছে লোকটিকে। রাহি মামুনকে বলল যে পুলিশের কাছে আত্মসমর্পণ করুন, কারণ আপনার একার পক্ষে কিছুই করে ওঠা সম্ভব নয়। পুলিশের লজিস্টিক ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস আপনাকে এই বিষয়ে তদন্ত করতে সাহায্য করবে। সেটা মেনে নিয়ে মামুন যায় তার আপার কাছে, আপার বাড়ি, তার সাথে একবার দেখা করে আসতে। সেখানে টিভি নিউজে মামুন দেখলো যে পুলিশের তরফ থেকে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে এবং সেই নিউজটাই টেলিকাস্ট করা হচ্ছে টিভিতে। মামুন রাহিকে ফাঁকি দিয়ে সেখান থেকে আবার পালালো। এবার রবিন টুরিস্ট পুলিশ মিলনকে ব্যুরোতে ডেকে পাঠালো। মিলন সেদিনের ঘটনাটা সত্যি সত্যি বলল যে একটা ফাইল আনতে মামুন সাহেব আমাকে বলেছিল, আমি আর এর বেশি কিছুই জানি না। এরপর মিলন একটা চা দোকানে চা খেতে গেলে একটা অজানা লোক তার কাছে একটা খাম রেখে গেল। মিলন খামটা খুলে দেখলো একটা ছবি। অন্যদিকে নিউজ দেখে চিফ রেগে গিয়ে বলল, এই খবরটা কে দিতে বলেছিল তোমাকে রবিন? যদিও বা মামুন এসে ধরা দিত, এবার তো সে আরোই ধরা দেব না। রবিন বলল, আমি দিইনি স্যার, দেখছি কে করেছে কাজটা। কে চায় না যে ও পুলিশের সেফ জোনে এসে থাকুক? ওদিকে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে সাকিব কে মামুন খুন করেনি। যে খুনটা করেছিল সে লেফট হ্যান্ডেড। খুনি সত্যি মামুনকে ফাঁসানোর জন্য মামুনের আইডি কার্ডটা সাকিবের মৃতদেহের মধ্যে প্ল্যান্ট করেছিল। আর ওই লোকটিরও মৃত্যু গলা টিপে হয়নি, কেননা ওর শরীরেও বিষ পাওয়া গেছে। এবার মামুন নিজের চুল কেটে ফেললো যাতে কেউ ওকে চট করে চিনতে না পারে। এবার মিলন এলো ওর কাছে সেই ছবিখানা নিয়ে। মিলন বলল, স্যার কেউ আপনাকে হেল্প করতে চাইছে, তাই আপনার মোবাইলে মেসেজ পাঠায় বা ছবি দিয়ে পাঠায়। ছবি দেখে মামুন বলল, এখানে শুধু একজনকেই চিনতে পারছি, এম্পায়ার গ্রুপের চেয়ারম্যান মঞ্জুল করিম। মামুন দেখলো ছবিটার পিছনে লেখা রয়েছে GM 22 জুলাই 2010। মামুনের মনে পড়লো যে তার দুলাভাই তাকে পেপার পত্রিকা পড়তে বলেছিল, তাই মামুন সোজা গেল পাবলিক লাইব্রেরিতে। সেখানে দৈনিক মুখবাক পত্রিকাটা বার করলো। সেখানের একটা পেজে লেখা ছিল প্রতিমন্ত্রীর ছেলের আত্মহত্যা, তার সাথে ছেলেটির একটি ফটো। ছেলেটি মিলনের পাওয়া ওই ফটোটাতেও রয়েছে। মামুন বলল, এই ছেলেটি মনিউল করিমের ফ্রেন্ড ছিল, তার নাম হলো জুনায়েদ রহমান, আর এই মন্ত্রী তো আগের বছরই মারা গেছেন। সুইসাইডের বিষয়ে সেদিন আর কোনো নিউজই বের হয়নি। তার পরের দিন আরেকটা নিউজ বের হয়েছিল, এখানে লেখা রয়েছে যে দাফন শেষে মন্ত্রী রাত 8টার ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চলে গেছিলেন। এখানে খটকা লাগলো মামুনের, ছেলের মৃত্যুর পর দিনই বাবা বিদেশে চলে গেলেন। আরো একটা বিষয়, এই জুনায়েদ রহমানের সুইসাইডের কেসে তদন্ত হয়েছিল, আর সেটা করেছিল মামুনের দুলাভাই। অন্যদিকে লোকেশন ট্রেস করে রবিন আবার পুলিশ ফোর্স নিয়ে লাইব্রেরিতে চলে এসেছে, কিন্তু এখানেও মামুনকে তারা ধরতে ব্যর্থ হলো, কারণ সেখান থেকে রাহি মামুনকে বাঁচিয়ে নিয়ে পালালো। মামুন সেই ছবিটা রাহিকে দেখালো। রাহি মামুনকে বলল, এই ছবিটা কোথায় পেয়েছেন স্যার? মামুন বলল, সেটা এখন আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে এই পুরো চক্রান্তটাই এই ছবিটাকে কেন্দ্র করে। জুনায়েদ কি কারণে সুইসাইড করেছিল সেটা সাকিব তানিয়া জেনে ফেলেছিল, তাই ওদের মার্ডার করা হয়েছে। দুলাভাইও এসবের কোনো কিছু জানতে পেরেছিল নিশ্চয়ই, তাই তাকেও মেরে ফেলা হয়েছে। ঠিক একইভাবে সাকিব তানিয়াকে মেরে আমাকে বানানো হয়েছে। রাহি বলল, হয়তো কোনো এভিডেন্স আছে যেটা ধ্বংস করার জন্য ওরা এত কিছু করছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি, আর সাকিব তানি সেটা জানলই বা কি করে? রাহি আবার জিজ্ঞেস করলো, ছবিটা আপনি কোথা থেকে পেয়েছেন স্যার? তখন মামুন বলল, আমার একজন ওয়েল উইশার আছে, এর মধ্যে সে আমাকে মেসেজ করে ক্লু দেয়। রাহি বলল, তার নাম্বারটা আমাকে দেন স্যার, আমরা তার লোকেশনে যাই, তার সাথে কথা বলি। এবং মামুনও তাই করলো, নাম্বারটা দিল রাহিকে।
রাহি তার কোনো সোর্সকে নাম্বারটা পাঠালো ট্রেস করার জন্য। সাথে সাথে মেসেজ এলো রাহির ফোনে। রাহি বলল ফরিদ আহমেদ নামে আছে এই সিমটা। গত 12 ঘন্টায় 2 জায়গায় অন হয়েছে। একটা হলো সচিবালয় আর অন্যটা প্যারামাউন্ট হোটেল। মামুন দেখলো সেই ছবিটির মধ্যেও প্যারামাউন্ট হোটেলের নাম রয়েছে। এরপর তারা সেখানে গেল। সেখানকার ম্যানেজার বলল, এই নামের তো কেউ এখানে নেই স্যার। এবার মামুন সেখানে একটা বড় সাইজের ছবি দেওয়ালে টাঙানো দেখতে পেল, যেখানে এই ছবিতে থাকা মেয়েটি রয়েছে। উনি কে জিজ্ঞেস করায় ম্যানেজার বলল, উনি আমাদের ডিরেক্টর সফিয়া রশিদ, আমাদের চেয়ারম্যানের মেয়ে। উনি চেয়ারম্যান কাজের রশিদ। মামুন বলল, সফিয়ার সাথে দেখা করা যাবে? ম্যানেজার বলল, উনি তো দেশের বাইরে আছে স্যার। মামুন আর রাহি চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ম্যানেজার তাকে আবার ডেকে বললেন যে ম্যাডাম আপনাদের ডাকছে। সোফিয়ার অফিসে গিয়ে বসলো মামুন। মামুন সোফিয়াকে সব ঘটনাটা খুলে বলল। তখন সোফিয়া সেদিন রাতের ঘটনাটা মামুনকে বলল। প্রথমে সোফিয়া, জুনায়েদ, মঞ্জুল, করিম এরা সব বন্ধু ছিল। মঞ্জুলের সাথে সোফিয়ার প্রথম দিকে সম্পর্ক থাকলেও তা কিছুদিনের মধ্যেই ভেঙে যায়, কেননা মঞ্জুল একজন মাতাল বদমেজাজি লোক। এরপর জুনায়েদের সাথে সম্পর্ক তৈরি হয় সোফিয়ার, কিন্তু সেটা মঞ্জুল সহ্য করতে পারে না। পরদিন পার্টিতে সোফিয়া আর জুনায়েদ মজা করলে মঞ্জুল তার গুন্ডাদের দিয়ে জুনায়েদকে পিটিয়ে সুইমিং পুলের জলে ফেলে দেয় এবং ডুবিয়ে সেখানে তাকে হত্যা করে। আর এই বিষয়টাকে খুব সহজেই ধামাচাপা দেয়, কেননা মঞ্জুল হলো হুকুমতের লোক। এই হুকুমত হলো এমন একটা চক্র যারা ঠিক করে যে দেশে কখন কি হবে, কখন কি হবে না। পুলিশ প্রশাসন সব এদের হাতে। প্রচুর লোক এদের হয়ে কাজ করে। মানুষ খুন করা এদের বাঁ হাতের খেল। এদের ব্যাপারে যারাই জেনে যায় তাদেরই এরা মেরে ফেলে। ঠিক এই সময় রাহির মোবাইলে কোরামিনের ফোন চলে আসে আর মামুন সেটা দেখে ফেলে। মামুন বুঝতে পারে যে রাহিও হুকুমতের দলের হয়েই কাজ করে, তাই নাম্বারটা নিয়ে সোফিয়ার খোঁজে এসেছিল। এতদিন ও মামুনের সাথে অভিনয় করে এসেছে। ওর ধারণা সোফিয়ার কাছে কোনো গোপন ভিডিও আছে। সেদিনের ঘটনা ধরা পড়ে যাওয়ায় রাহির সঙ্গে মামুনের হাতাহাতি হয়। ঘটনাক্রমে বন্দুক নিয়ে কাড়াকাড়ি করার সময় বন্দুকের ট্রিগার হঠাৎ করে মামুনের হাতে টেপা যায় আর গুলিটা লাগে রাহির গায়ে। এরপর মামুন সোফিয়াকে সকলের সামনে এসে এদের মুখোশ খুলে দেওয়ার কথা বললে সোফিয়া বলল, আমি পারবো না, এভাবে আমি আমার বাবা মা ভাইয়ের জীবন নষ্ট করে দিতে। এবার মামুন সেখান থেকে বেরিয়ে বাইরে বেরোতেই কোরামিন মামুনকে ফোন করে বলল যে ভিডিওটা দে, নইলে তোর আপুকে মেরে ফেলে দেব। মামুন ছুটতে থাকে তার আপুর ঘরের দিকে। গিয়ে দেখে সেখানে কতগুলো লোক তার আপুকে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। এবার আর আগের মতো ভুল করে না মামুন, সোজা লোকটার মাথায় গুলি করে। ঠিক তখনই সেখানে রবিন চলে আসে। রবিন আবার তাকে ধরে জেলে নিয়ে যাবার সময় মামুন রবিনের কাছেও 24 ঘন্টা সময় চায় এই হুকুমতটা কে তা জানবার জন্য। রবিন সেই সময়টুকুও মামুনকে দেয় না, তাই আগের মতো আবার মামুন তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এবার মামুন সোজা ফোন করে মঞ্জুল করিমকে। মঞ্জুল করিমের লোক কোরামিন তাকে ধাওয়া করে। গাড়ি নিয়ে অনেক ঘোরাঘুরি করার পর শেষে একটা জায়গায় এসে থেমে যায় মামুন। তখন কোরামিনের লোকেরা তার সামনে এসে দাঁড়িয়েছে। মামুন বন্দুক নিচে রাখে। এরপর সেখানে আছে মঞ্জুল করিম। মামুনকে মেরে আগে বলে যে ভিডিওটা আমাকে দে, আর কি হয়েছে সেই সব কিছুই ওকে বলে। তারপর মামুনকে প্রচন্ড মারধর করে, কিন্তু মামুন তখন হাসতে থাকে। মঞ্জুল আর কোরামিন অবাক হয়ে দেখে। সেই সময় মঞ্জুলের বাবার ফোন আসে। সে বলে, তোমার ওখানকার ঘটনাটা লাইভ হচ্ছে, তোমার বলা প্রত্যেকটা কথাই সবাই শুনছে। সেই সময় সেখানে রবিন চলে আসে। বেগতিক দেখে কোরামিন মঞ্জুলকে গুলি করে এবং শেষ করে দেয়। মামুন মাথায় হাত দেয়। এত কাছাকাছি এসেও হুকুমত আসলে কে বা কারা সেটা তার জানা হলো না। তো বন্ধুরা, গোলাম মামুন সিরিজটি এখানেই শেষ করা হয়েছে। আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।